নিজের আর্থিক লক্ষ্য নির্ধারণ আর পূরণ করুন। টাকা হয়তো জীবনের সবথেকে জরুরি নয়, কিন্তু ওটা অক্সিজেনের মতো জরুরি। জিগ জিগলার। জীবনের সবথেকে বড় দায়িত্বের মধ্যে একটা, এমন একটা দায়িত্ব যেটা কেবলমাত্র আপনি আর আপনিই পূরণ করতে পারবেন, সেটা হলো আর্থিক দায়িত্ব। আর্থিক দায়িত্ব বলতে নিজের টাকা পয়সা খেয়াল রাখা, আর্থিক লেনদেনের উপরে নজর রাখা, আর নিজের কর্মজীবনে আর্থিক স্বাধীনতা অর্জন করা। এটা এমন একটা ব্যাপার যা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া যায় না। পয়সা যোগান আর ব্যবহারের কয়েকটা নির্দিষ্ট নিয়ম, আইন আর প্রেক্ষাপট আছে, যেগুলো অনমনীয় আর অপরিবর্তনীয়। ঠিক যেমন ডাক্তারি, মেকানিক কিংবা আইন পড়তে গেলে আপনাকে অনেকটা সময় দিতে হয়, এই বিষয়গুলো মন দিয়ে পড়তে হয় পোক্ত হওয়ার জন্য। ঠিক তেমনি আপনার টাকা পয়সার ক্ষেত্রেও অনেকটা সময় আর ভাবনা দিতে হবে, না হলে ভবিষ্যতে আপনিই সমস্যায় পড়বেন এই ব্যাপারগুলো নিয়ে। নিজেকে বিভ্রান্ত করবেন না। নিজেকে কোনো মতেই বিভ্রান্ত করবেন না। এরকম অনেকেই আছেন যারা নিজেদের আর্থিক ব্যবস্থার জন্য নিজেরাই দায়ী, কিন্তু তারা সেটা স্বীকার করতে চান না, আর আত্মপক্ষ সমর্থন আর ব্যর্থতা ঢাকার জন্য প্রচুর অজুহাত খাড়া করেন। যেমন, আমি অত টাকা পয়সা নিয়ে চিন্তিত নই, আমি একজন উচ্চ মার্গের মানুষ যে অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত, টাকা পয়সার মতো পাতি ব্যাপার নিয়ে ভাবার মতো সময় আমার নেই। আমার বন্ধু হার্ভ একার, যিনি নিজের মিলিয়নের মাইন্ড সেমিনার দিয়ে বিখ্যাত হয়েছেন, এই কথাটা প্রায় শোনেন। যতই তাকে কেউ বলতে আসে যে তারা টাকা পয়সা নিয়ে অত চিন্তিত নন বা চিন্তা করেন না, হার্ভের একটাই উত্তর হয়, ও আপনি এখন কপরদক শূন্য, তাই তো? বস্তুত দেখা গেছে যে সকল লোকেরা টাকা পয়সার ব্যাপারে উদাসীন। তাদের মধ্যে অধিকাংশ কপরদক শূন্য আর টাকা পয়সা নিয়ে এতটাই চিন্তিত যে আর অন্য কিছু নিয়ে ভাবার সময় পান না। দুঃখের বিষয় একটাই যে এরকম লোকেরা নিজেদেরকে নিয়ে এতটাই হতাশ হয়ে পড়েছেন যে তারা আর্থিক স্বাধীনতা অর্জনের ক্ষমতাটাই হারিয়ে ফেলেছেন। নিজের টাকা পয়সার দায়িত্ব নিজেই নিন। পূর্ণ আর্থিক স্বাধীনতার প্রথম পদক্ষেপ হলো নিজের জন্য কয়েকটা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী আর দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করে রাখা। তারপর সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার পরিকল্পনা করা, এবং তারপরে যেভাবেই হোক সেই বাস্তবায়নকে সফল করা। আপনার লক্ষ্য যতই মুশকিল বা দূরবর্তী হোক না কেন, আগে বলা 12 পদক্ষেপ পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার আর্থিক লক্ষ্য নির্ধারণ আর পূরণ করতে পারেন, এবং আজ থেকেই শুরু করতে পারেন। এই পদ্ধতিটা আমার সেমিনারের হাজারো ছাত্রেরা পরীক্ষা করে দেখেছেন আর সফলও হয়েছেন। এই পরীক্ষার সমগ্র ফল হলো যে 12 পদক্ষেপ পদ্ধতি ব্যবহার করলে আপনার নিজের সম্বন্ধে, নিজের টাকা পয়সার সম্বন্ধে আর নিজের আর্থিক ভবিষ্যৎ সম্বন্ধে একটা নতুন ধারণা তৈরি হবে। এর ফলে আপনি কয়েক বছরের মধ্যে আপনার আর্থিক জীবনে এত বেশি সাফল্য অর্জন করে ফেলবেন, যেটা বাকিরা সারা জীবনেও করতে পারেন না। চলুন শুরু করা যাক। 1, মনের মধ্যে একটা ইচ্ছে রাখুন। আপনার ইচ্ছেটা যেন খাঁটি হয়। যে কোনো লক্ষ্য পূরণের, এমনকি আর্থিক লক্ষ্যের ক্ষেত্রেও শুরু হয় একটা জায়গা থেকেই। ইচ্ছে যে দুটো প্রশ্ন আপনার নিজেকে না করলেই নয়, তা হলো, আপনি কায় মনে কি চান, কতটা চান আপনি। জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে লিখেছিলেন, যার বেঁচে থাকার একটা কি আছে, সে যে কোনো কিভাবে সহ্য করে নেবে। আদর্শবাদ অভ্যাস করুন। ধরে নিন আপনার কোনো বাধা নেই। আগামী সময়ে আর্থিকভাবে আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, হতে পারেন আর পেতে পারেন। ধরে নিন আপনার সময় আর প্রতিভার অভাব নেই, শিক্ষা আর অভিজ্ঞতারও অভাব নেই, এমন বন্ধু আর পরিচিতেরও অভাব নেই যারা আপনাকে প্রয়োজনে সাহায্য করবেন। এরকম যদি পরিস্থিতি হতো, তাহলে আপনি নিজের জন্য কি আর্থিক লক্ষ্য বেঁধে দিতেন? অনেকেই নিজের বর্তমান আর্থিক অবস্থার সম্পূর্ণরূপে নিমজ্জিত থাকেন। বর্তমান আর্থিক অবস্থা বলতেই মাথায় আসে ধার দেনা, বর্তমান দরদাম আর খরচাপাতি, আর এমন একটা উপার্জন যেটা বর্তমান খরচ মেটাতে বেরিয়ে যায়। অন্য কিছু ভাবার মতো হাতে আর কিছু পড়ে থাকে না। আপনি যখন দেনায় আছেন, তখন নিজের আর নিজের ভবিষ্যতের জন্য উৎসাহব্যঞ্জক আর্থিক লক্ষ্যের কথা ভাবাটাই কঠিন। নিজেকে এই মানসিক গণ্ডি থেকে বাঁচাতে ভাবুন যে আপনার কাছে একটা জাদুদণ্ড আছে, যেটা ব্যবহার করে আপনি আপনার সব রকমের আর্থিক স্বপ্ন ভবিষ্যতে যে কোনো এক সময় বাস্তবায়িত করতে পারবেন।
তাহলে সেই স্বপ্ন বা স্বপ্নগুলো কি হবে? নিজের জন্য স্বল্পমেয়াদী আর্থিক লক্ষ্য রাখুন, নিজের খরচ লাগামে আনার জন্যে আর নিজেকে সম্পূর্ণ ধার দেনা মুক্ত করতে নিজের জন্য মধ্যমেয়াদী আর্থিক লক্ষ্য রাখুন, যাতে সঞ্চয় করতে পারেন, একটা বাড়ি কিনতে পারেন, ছেলে মেয়েদের পড়াশোনার সংস্থান করতে পারেন এবং নিজের আর্থিক জীবন সম্পূর্ণ নিজের করায়ত্ত করতে পারেন। দীর্ঘমেয়াদী লক্ষ্য রাখুন, নিজের জন্য যথেষ্ট টাকা জমিয়ে সম্পূর্ণ আর্থিক স্বাধীনতার জন্য আপনার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত এমন একটা জায়গায় পৌঁছানো যাতে আপনাকে টাকা পয়সা নিয়ে আর কোনো চিন্তা না করতে হয়। বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস রাখুন যে আপনি পারবেন। আপনার বিশ্বাসই আপনার বাস্তব। আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার আর্থিক লক্ষ্যগুলো হলো বাস্তবসম্মত, অর্জনীয় আর আপনার মূল্যবোধের সঙ্গে সাযুজ্য রাখে। আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে মিল রেখে আপনার আর্থিক লক্ষ্যকে বাস্তবসম্মত হতে হবে। এমন আর্থিক লক্ষ্য রাখুন যাতে আপনাকে নিজের আরামের জায়গা ছেড়ে বেরোতে হয়, কিন্তু মানসিকভাবে আপনি তা ধর্তব্যের মধ্যে আনতে পারবেন। যেমন 1 বছরে উপার্জন দ্বিগুণ করার কথা না ভেবে ঠিক করুন যে আগামী 12 মাসে আপনার উপার্জন আপনি 20 থেকে 30% বাড়াবেন। এটা একটা বিশ্বাসযোগ্য আর যুক্তিপূর্ণ লক্ষ্যমাত্রা। এতে আপনি উদ্বেগ আর উদ্যম দুই পাবেন নিজের লক্ষ্য পূরণে। আপনার লক্ষ্য সাধনযোগ্য হতে হবে আপনার জ্ঞান, দক্ষতা আর প্রতিভার আঙ্গিকে। আপনার মধ্যে শৃঙ্খলা থাকতে হবে যে আপনি সেই লক্ষ্য পূরণে সক্ষম হবেন। উদাহরণস্বরূপ বলা যায়, নিজের ব্যবসা করলে আর্থিকভাবে স্বাধীন আর সচ্ছল হওয়া যায়, কিন্তু সেই স্বাধীনতা আর সচ্ছলতা পেতে পেতে অন্ততপক্ষে 5 থেকে 7 বছর ধরে ধৈর্য আর অধ্যবসায় নিয়ে নিরন্তর আর নিরলস কেটে যেতে হয়, অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়, তারপরই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য আপনি পেতে পারেন। আপনার লক্ষ্যদের বাস্তবসম্মত বানান, বিশেষত আপনার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে, যাতে আপনার লক্ষ্য আর আপনার বর্তমান পরিস্থিতি, বর্তমান ক্ষমতা, প্রতিভা আর দক্ষতা আর পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে যেন একটা সামঞ্জস্য থাকে। শেষে মাথায় রাখবেন যে আপনার লক্ষ্য আর আপনার মূল্যবোধের মধ্যে যে কোনো বিরোধ না থাকে। আপনি তখনই ভেতর থেকে খুশি থাকবেন যখন আপনি বাইরে এমন কিছুতে লিপ্ত আছেন যেটা আপনার প্রকৃত ভাবনা চিন্তা আর মূল্যবোধের সঙ্গে মেলে। লিখে রাখুন, কোনো কিছু লিখে রাখলেই তার সঙ্গে একটা মানসিক যোগসূত্র তৈরি হয়। এর মানে আপনি যখনই আপনার কোনো লক্ষ্য লিখে রাখেন, আপনি আপনার আবেগ, আপনার বুদ্ধিমত্তা আর আপনার শরীরকে তৈরি করে দেন সেই লক্ষ্য পূরণের জন্য। একটা কাগজে নিজের লক্ষ্য লিখে রাখলে আপনার চোখ, কান ও শরীরে প্রতিটা ইন্দ্রিয়কে সজাগ করে তোলে সেই লক্ষ্যের প্রতি। কোনো উদ্দেশ্য বা লক্ষ্য কাগজে লিখে রাখলে সেটি আপনার অবচেতন মনে প্রতিফলিত হয়ে ওঠে, যেখানে সে নিজের একটা সত্তা তৈরি করে 24 ঘন্টা কাজ করতে থাকে। আগামী বছর আর আগামী 5 বছর প্রতি বছর হিসেবে আপনি আপনার উপার্জন কতটা বাড়াতে চান সেটা নির্দিষ্ট করে রাখুন। যেমন ধরে নিন, আপনি ঠিক করলেন যে অনুমেয় ভবিষ্যৎ আপনি আপনার উপার্জন 25% করে প্রতি বছরে বাড়াবেন। আপনার সুদূর প্রসারী আর্থিক লক্ষ্য ঠিক করে নিন। আপনার কর্মজীবনে আপনি কত টাকা সঞ্চয় করতে চান, আপনার সুদূর প্রসারী আর্থিক লক্ষ্যকে আপনার নম্বর বলা হয়। এই সংখ্যাটা আপনাকে পেতেই হবে যদি আপনি আপনার অবসর গ্রহণের পর একটা আরামের জীবনযাপন করতে চান, যখন কাজ করা কিংবা না করা সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন। নিজের সংখ্যা বার করার একটা বেশ সহজ উপায় আছে। প্রথমত বের করুন 1 মাস আরামে থাকতে গেলে আপনার কত টাকা খরচ হয়। এই ধরে নিয়ে যে আপনার নিজস্ব কোনো উপার্জন আর নেই, এবার এই সংখ্যাটাকে 12 দিয়ে গুণ করুন, যাতে বোঝা যায় 1 বছরে কোনো উপার্জন আর কোনো কাজ ছাড়া আপনাকে ভালোভাবে থাকতে গেলে কতটা টাকা সরিয়ে রাখতে হবে। শেষে এই 1 বছরের সংখ্যাটাকে 20 দিয়ে গুণ করুন, মানে যে কটা বছর আশা করা যায় আপনি অবসর গ্রহণের পর বাঁচবেন। এই শেষ পাওয়া সংখ্যাটাই আপনার সংখ্যা। ধরে নেওয়া যাক আপনার 1 মাসে আরাম করে থাকার জন্য 50,000 টাকা লাগে। কোনো উপার্জন না থাকলে এরপর এটাকে 12 দিয়ে গুণ করলে আমরা পাবো 6 লাখ, আর 6 লাখকে 20 দিয়ে গুণ করলে আমরা পাবো 1,20,00,000। এই সংখ্যাটাই আপনার সুদূর প্রসারী আর্থিক লক্ষ্য হওয়া উচিত। এবার প্রতি মাসে, প্রতি বছরে নিজের আর্থিক অবস্থানের বিশ্লেষণ করুন আর বের করুন আপনার এই লক্ষ্যের আপনি কত কাছে বা লক্ষ্যের থেকে কত দূরে আছেন।
নিজের প্রাথমিক অবস্থা বিশ্লেষণ করুন। নিজের লক্ষ্যমাত্রাকে বাস্তবসম্মত, বিশ্বাসযোগ্য আর সাধনযোগ্য বানানোর একটা অপরিহার্য অংশ হলো নিজের এবং নিজের জীবনের একটা সম্পূর্ণ আর্থিক বিশ্লেষণ করা। ঠিক এই মুহূর্তে আপনার আর্থিক অবস্থা কি? ধরুন আপনার যা যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, আপনি তার সব বেচে দিয়ে তার জায়গায় টাকা নিয়ে অন্য দেশে স্থানান্তরিত হলেন। আপনার আজকে যা যা সম্পত্তি আছে সব বিক্রি করে দিলে আপনার হাতে ঠিক কত নগদ টাকা থাকবে? নিজের জন্য একটা আর্থিক বিবৃতি বানান। এটা বেশ সহজ। আপনার যা যা সম্পত্তি আছে আর তাদের যা নগদ মূল্য আছে তার একটা তালিকা বানান। এরপর আপনার যা যা দায়বদ্ধতা আছে তারও একটা তালিকা বানান। এর মধ্যে আপনার সব ধার দেনা ঢুকে যাবে, সে যবেই বাকি পড়ুক না কেন। এরপর আপনার সম্পত্তি থেকে আপনার দায়বদ্ধতা বাদ দিয়ে যা পড়ে থাকবে তাই হলো আপনার বর্তমান আর্থিক অবস্থান। আপনার আর্থিক অবস্থা যাই যাই হোক না কেন, আর অনেকের জন্যই সেটা নেতিবাচক হবে, সেটাই হলো আপনার প্রাথমিক অবস্থান। এখান থেকেই আপনাকে শুরু করতে হবে। আপনি যখন আপনার বর্তমান আর্থিক অবস্থান সম্পর্কে ভালোভাবে আর সৎভাবে ওয়াকিবহাল, তখন আপনার পক্ষে এগোনো আর উন্নতি করা দুই সহজ হয়ে পড়ে। ঠিক করুন আপনি লক্ষ্য পূরণ করতে চান কেন, এতে আপনার কি লাভ আছে। সাধনার উনুনের কারণ হলো ইন্ধন। আপনার লক্ষ্য পূরণের জন্য যত বেশি কারণ হবে, আপনি সেই লক্ষ্য পূরণ করার জন্য তত বেশি উদ্বুদ্ধ হবেন আর এগিয়ে যেতে উদ্যম পাবেন। আপনার যত বেশি কারণ থাকবে তত আপনার জেদ আর অধ্যবসায় বেড়ে যাবে। আপনার যত বেশি কারণ থাকবে আপনি তত বেশি ঝুঁকি নিতে আগ্রহী হবেন, নিজের ঘরের কোণ ছেড়ে কাজে নামতে বাধ্য হবেন আর তত এগিয়ে যেতে সাহস পাবেন। লোকেরা এই কারণে সফল হন কারণ তাদের অনেক বড় উত্তেজক কারণ থাকে, যেটা তাদের এগিয়ে যেতে বাধ্য আর সাহায্য করে। বেশি উপার্জন থাকলে, ধার দেনা না থাকলে আর সম্পূর্ণ আর্থিক স্বাধীনতা থাকলে আপনার জীবনে আপনি যা যা সুন্দর জিনিস করতে পারতেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, তার একটা তালিকা বানান। বিশেষত আর্থিক স্বাধীনতা প্রাপ্তির পর আপনার মানসিক স্থিতি কি হবে? আপনি কি আনন্দিত হবেন, আত্মবিশ্বাসী হবেন, গর্বিত বোধ করবেন, শান্তি পাবেন, উত্তেজিত হবেন নাকি উৎফুল্ল হবেন? আপনি যখন আর্থিক লক্ষ্য পূরণের ভাবনা আর আর্থিক লক্ষ্য পূরণ হওয়ার পর যে অনুভূতি হয়, এই দুটোকে একসঙ্গে করেন, তাতে আপনার প্রেরণা আর উদ্ভব দুই দ্বিগুণ বা তিনগুণ হয়ে যাবে। আপনি আরো তাড়াতাড়ি নিজের আর্থিক লক্ষ্য পূরণের দিকে, আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাবেন। সময়সীমা বেঁধে দিন। আপনার একটা লক্ষ্য চাই। আপনার আর্থিক বিশ্লেষণ আর বর্তমান স্থিতির উপর নির্ভর করে আপনি এবার নিজের জন্য একটা বাস্তবসম্মত আর সুদূর প্রসারী আর্থিক লক্ষ্য ঠিক করতে পারেন। নিজের সব কটা আর্থিক স্বপ্নের জন্য, এমনকি নিজের চূড়ান্ত আর্থিক স্বাধীনতার স্বপ্নের জন্যেও একটা সময়সীমা বেঁধে দিন। যখন আপনি সম্পূর্ণভাবে ধার দেনা মুক্ত হতে চান, সময়সীমা বেঁধে দিন যেদিন থেকে আপনি আপনার উপার্জনের 5 থেকে 10 আর 20% করে প্রতি মাসে বাঁচাতে চান। নিজের স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী আর দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যের জন্য সময়সীমা বেঁধে দিন। সময়সীমা ছাড়া সিদ্ধান্ত নেওয়া অনেকটাই সময় নষ্ট করার মতো ব্যাপার। 7, যে কটা বাধা কাটিয়ে এগোতে হবে তাদের চিহ্নিত করুন। আপনার আর আপনার আর্থিক লক্ষ্য পূরণের মধ্যে প্রধান কি কি বাধা বা বিপত্তি আছে? এদের মধ্যে কোন কোন বাধা বা বিপত্তি সবচেয়ে বড়? আপনার উপার্জন, সঞ্চয়, বিনিয়োগ আর জমানোর ক্ষেত্রে প্রধান বাধা বা সীমা কি কি? এখানে বাধা বলতে আমি বোঝাতে চাইছি সেই ব্যাপারটা যেটা আপনার আর্থিক লক্ষ্য পূরণের দ্রুততা নির্ধারণ করে। এই একটা ব্যাপারই আপনার সব বাধার মধ্যে সব থেকে বড়। বাধা বিপত্তির ক্ষেত্রেও 80-20 নিয়ম একটা বিশেষ উপায়ে খাটে। বলা যেতে পারে যে যে কটা কারণে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন না, তার 80% আপনার নিজের মধ্যেই আছে। বেশিরভাগ ক্ষেত্রে আপনার পিছনে থাকার কারণ হলো কোনো দক্ষতার অভাব, শৃঙ্খলার অভাব কিংবা কোনো চারিত্রিক দুর্বলতা। আপনার জন্য কারণটা কি? নিজেকে প্রশ্ন করুন, আমি আপনার আর্থিক লক্ষ্যের মধ্যে পূরণ করতে পারিনি কেন? অন্যভাবে বলতে গেলে আপনার কাঙ্ক্ষিত উপার্জন না করার বা না করতে পারার জন্য আপনার প্রিয় অজুহাত, আপত্তি, ওজোর কিংবা কারণ কি কি? কি কারণে আপনার এখন ধার দেনা বাকি আছে? কি কারণের জন্য আপনার আর্থিক স্বাধীনতা আটকে আছে? এই প্রশ্নের উত্তর আপনাকে আপনার বর্তমান অবস্থান আর আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যৎ তৈরিতে কত সময় লাগবে এই দুই সম্পর্কে
অনেক কিছু বলে দেবে। আপনার আর কি কি জ্ঞান আর দক্ষতা লাগবে ঠিক করুন। আগে কোনোদিন করেননি এরকম একটা আর্থিক লক্ষ্য পূরণে আপনার নিশ্চিত এমন কিছু জ্ঞান বা দক্ষতা লাগবে যা আপনার আগে ছিল না। কি জ্ঞান আপনাকে আহরণ করতে হবে যা আপনার আগে ছিল না? নিজের আর্থিক লক্ষ্য পূরণের জন্য কি বাড়তি দক্ষতা অর্জন করতে হবে? যা যা জ্ঞান বা দক্ষতা অর্জন করতে হবে, এদের মধ্যে থেকে সবচেয়ে জরুরি কোনটা? কিভাবে আপনি এই জ্ঞান বা দক্ষতা অর্জন করার কথা ভাবছেন? আপনার উপার্জনের ক্ষমতা, এমন কাজ করার ক্ষমতা যার জন্য অন্যেরা আপনাকে আপনার মন মতো টাকা দিতে রাজি হবেন, হলো আপনার আর্থিক লক্ষ্য পূরণের মধ্যমণি। আপনার চারপাশে দেখুন, আপনি যেরকম উপার্জন করতে চান সেরকম কে উপার্জন করছেন, তারা আপনার থেকে কি আলাদা করছেন, তাদের কি এমন দক্ষতা বা প্রতিভা আছে যা আপনার নেই? যদি আপনি নিশ্চিত না হন, তাদের গিয়ে জিজ্ঞেস করুন। বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন তারা সাহায্য করতে সাগ্রহে রাজি আছে বা রাজি হয়ে যাবে। আপনি যদি আপনার কর্মক্ষেত্রে একদম শীর্ষে লোকেদের মধ্যে একজন হতেন আর সব বেশি উপার্জনের মধ্যেও একজন হতেন, তাহলে আপনার যা যা জ্ঞান আর দক্ষতা থাকতো তার একটা তালিকা করুন। সেই তালিকাটাতে অগ্রাধিকার সাজান, মানে সব থেকে প্রয়োজনীয় দক্ষতা থেকে শুরু করে সব থেকে কম প্রয়োজনীয় শেষ করুন। আজ থেকেই নিজের আর্থিক লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় দক্ষতা আর জ্ঞান অর্জনে মন দিন। যে যে লোকের, সমষ্টির আর সংস্থার সহযোগিতা আপনার লাগবে তাদের চিহ্নিত করুন। আপনার কর্মক্ষেত্রে এমন এমন লোকেদের চিহ্নিত করুন যাদের থেকে আপনি সাহায্য পেতে পারেন আর বদলে তাদেরকে আপনি সাহায্য করতে পারবেন। একটা তালিকা বানান যাদের মধ্যে আপনি নাম লিখে রেখেছেন, এমন লোকেদের যাদের আপনি নিজেদের বস, সহকর্মী আর সমকক্ষ হিসাবে দেখতে চান। নিজের ক্রেতা, যোগানদার, বিক্রেতা আর আর্থিক সূত্রের তালিকা বানিয়ে রাখুন। জীবনে উপযুক্ত কিছু করতে গেলে আপনার অনেক লোকের সাহায্য আর সহযোগিতা লাগবে। তাদের সাহায্য পাওয়ার একটা উপায় হচ্ছে যেচে তাদেরকে সাহায্য করা। অন্যদের থেকে সাহায্য চাওয়ার আগেই সুযোগ দেখতে থাকুন তাদের সাহায্য করার জন্য। জীবনে অনেকেই যুক্তিবাদী আর সুবিধাবাদী নীতির সংমিশ্রণ ব্যবহার করে বাঁচেন। এই নীতি দুটির যুগলে বলে যে মানুষ সাধারণত লক্ষ্য সাধনের সব থেকে দ্রুত আর সহজ উপায় খোঁজেন। আশু লক্ষ্য পূরণের জন্য এই প্রেক্ষিতে তারা প্রায় ভবিষ্যতের কথা বা তাদের কাজের সুদূর প্রসারী প্রভাবের কথা ভাবেন না। অন্যভাবে বলতে গেলে মানুষ প্রায় সব পরিস্থিতিতেই নিজের সম্বন্ধে আর নিজের ভালো সম্বন্ধেই ভাবেন, অন্যদের কথা না ভেবে। আপনার কাজ হলো অন্যদের প্রেক্ষিতে ভেবে দেখা যে অন্যেরা আপনার সঙ্গে সহযোগিতা করলে তাদের কি লাভ হবে। আপনার নিজের পরিবার পরিজনের সাহায্যও লাগবে নিজের লক্ষ্য পূরণে। যদি লক্ষ্য পূরণের জন্য আপনাকে অনেকক্ষণ কাজে ব্যস্ত থাকতে হবে, সেটা আপনার পরিবারের সদস্যদের জানিয়ে রাখুন। তাদের বোঝান যে এতে তাদেরও লাভ আছে। নিজের আর্থিক লক্ষ্য পূরণের আঙ্গিকে ছুটি, বেড়াতে যাওয়া কিংবা কোনো পুরস্কারের কথা ভাবতে পারেন। মাথায় রাখবেন, যারা আপনার খুব কাছের তারা যেন আপনার এই আর্থিক লক্ষ্য পূরণের ব্যাপারে ওয়াকিবহাল থাকেন। অন্যদের সহযোগিতা পেতে গেলে আপনাকে সর্বক্ষণ অন্যদের অভ্যন্তরীণ চাহিদার কথা মাথায় রাখতে হবে। আপনাকে সাহায্য করে তাদের কি লাভ? একটা কর্মসূচি বানান, চলার একটা পথ নির্দেশ চাই। আপনি এখন ঠিক করে নিয়েছেন আপনার কি চাই, আপনি এখন কোথায় দাঁড়িয়েছেন আর কতক্ষণের মধ্যে আপনি আপনার লক্ষ্য পূরণ করবেন। আপনার পথের মধ্যে কি কি বাধা বিপত্তি আছে বা আসবে, অতিরিক্ত কি কি দক্ষতা বা জ্ঞান আপনার লাগবে আর কাদের সহযোগিতা আর সাহায্য আপনার প্রয়োজন, আপনি সেটাও ঠিক করে নিয়েছেন। এবার তাহলে লক্ষ্য পূরণের একটা কর্মসূচি তৈরি করার মতো একটা জায়গায় আপনি এসে গেছেন। উপরোক্ত তথ্যের ভিত্তিতে আপনাকে নিজের আর্থিক লক্ষ্য পূরণের জন্য যা যা করতে হবে তার একটা তালিকা বানান। তালিকাটা ক্রমানুসারে বানান। আগে কি করতে হবে, তারপরে কি, আর কি রকম কালক্রমে আপনি সব কাজ করবেন। তালিকাটা কাজের অগ্রাধিকার হিসেবেও সাজান। কোনো একটা বেশি জরুরি আর কোনটা কম সেটা আপনি নির্ধারণ করতে পারবেন 80-20 নিয়ম খাটিয়ে। যেগুলো সবচেয়ে জরুরি সেগুলো আগে নিজেকে করতে বাধ্য করুন, বাকিগুলো পরে করলেও চলবে। আপনার এবার লক্ষ্য আর কর্মসূচি দুই তৈরি হয়ে গেছে। উপরোক্ত তথ্যাদি
প্রশ্নাদি জড়ো করে তাদের উত্তর খুঁজে সেই উত্তর লিখে রাখলে পরে আপনার কর্মসিদ্ধির হার 10 গুণেরও বেশি বেড়ে যাবে, বা অন্যভাবে দেখতে গেলে 1000 শতাংশেরও বেশি। আপনার এবার একটা কর্মসূচি আর সময় তালিকা দুই তৈরি হয়ে গেছে। এবার এদের ভিত্তিতে আপনি এগোতে পারেন আর নিশ্চিতভাবে সাফল্য পাবেন। আপনি যখন আর্থিক লক্ষ্য পূরণের পথে হাঁটা শুরু করবেন, প্রথম প্রথম ব্যাপারটা বেশ ঘাবড়ে দেওয়ার মতো মনে হবে, কিন্তু যখনই আপনি পুরো ব্যাপারটাকে ছোট ছোট কাজে বিভক্ত করে দেবেন, আপনার সুদূর প্রসারী লক্ষ্যকে স্বল্প মেয়াদী নানা লক্ষ্যে ভেঙে দেবেন, দেখবেন ব্যাপারটা বেশ বাস্তবিক, বিশ্বাসযোগ্য আর সাধনযোগ্য মনে হচ্ছে। গোটা লক্ষ্য আপনি একসঙ্গে পূরণ করতে পারবেন না, কিন্তু প্রথম পদক্ষেপ তো নিতেই পারবেন। আর সত্যি কথা বলতে কি, আপনার এই এগিয়ে যাওয়ার ইচ্ছে আর উদ্যমের দরুনই আপনার পুরো যাত্রাটা সম্ভব হবে। স্বপ্নকে ঠাওর করুন, নিজের বাস্তবকে বাস্তবায়িত করুন, নিজের স্বপ্নকে বাস্তবায়িতে কল্পনা করুন। কোনো কিছু বাস্তবিক করার আগে আপনাকে সেটাকে মানুষ চোখে দেখতে হবে। আপনি যত বেশি আপনার আর্থিক স্বাধীনতার আর এই স্বাধীনতা অর্জনের জীবনযাত্রা সম্পর্কে নিশ্চিত হবেন, আপনার লক্ষ্য পূরণ তত তাড়াতাড়ি হবে। আপনি আপনার লক্ষ্যের দিকে জলদি এগিয়ে যাবেন, আপনার লক্ষ্য আপনার দিকে এগিয়ে আসবে। আপনার ক্ষমতা বৃদ্ধির জন্য একটা কাজ আপনি করতে পারেন, সেটা হলো একটা আর্থিক স্বাধীনতার পোস্টার তৈরি করতে পারেন। একটা বড় বোর্ড বা তক্তা জোগাড় করুন, যাতে আপনি নিয়মিত কাজ করতে পারেন বা দেখতে পারেন। আর আর্থিক স্বাধীনতা পাওয়ার পর আপনি যা যা জিনিস আপনার জীবনে চান, সেগুলোর ছবি সেই বোর্ডে লাগিয়ে রাখুন। বোর্ডে ভালোভাবে ছবি লাগান, যেমন বড় বাড়ি, বড় গাড়ি, বিলাসবহুল নৌকো, দুর্দান্ত ছুটির ছবি, সুন্দর সুন্দর কাপড় চোপড়, গয়না, আসবাবপত্র, আপনার যা মন চায় সবের ছবি এই বোর্ডে টাঙান। এমন ছবি যা আপনি আপনার জীবনে দেখতে চান। যদি আপনার কোনো আর্থিক সীমাবদ্ধতা না থাকে, তো এই ছবিগুলোর মাঝখানে নিজের আর নিজের পরিবারের ছবি লাগান। নিয়মিত এই পোস্টারটা দেখুন, ভাবুন যে এই বোর্ডে যা যা আছে তা আপনি একদিন না একদিন পাবেনই। এবার এই ছবিগুলোকে বাস্তব রূপ দেওয়া শুধু সময়ের অপেক্ষা। ভাবুন আপনার কেমন লাগতো ছবিটায় যেরকম বাড়ি আছে সেরকম একটা বাড়িতে থাকতে, কিংবা ছবিতে যেমন আছেন ওই রকম ছুটি কাটাতে। আপনি যতই ওই ছবিগুলো দেখতে থাকবেন, চোখ বোলাতে থাকবেন, নিজের মনের মধ্যে একটা ঠান্ডা ইতিবাচক আশা আনুন যে সব কিছুই আপনি করতে পারবেন, কিন্তু ঠিক সময়ে। 12, আপনি যাই করবেন তার পেছনে যেন অদম্য অধ্যাবসায় থাকে। আগে থেকে ঠিক করে নিন যে যাই হোক না কেন কোনো অবস্থাতেই হাল ছাড়বেন না। এবার আপনি আপনার আর্থিক লক্ষ্য ঠিক করে ফেলেন, মনস্থির করে নিন যে সফল না হওয়া অবধি আপনি হাল ছাড়বেন না। সিদ্ধান্ত নিয়ে নিন যে আপনি সবসময় বাধা বিপত্তি, অসুবিধা আর দুর্দশা কাটিয়ে উঠবেন, যতক্ষণ না আপনি সফল হচ্ছেন আর আর্থিক স্বাধীনতা পাচ্ছেন। একটা কথা মাথায় রাখবেন যে যখন আপনি নিজের জন্যে কোনো বড় বা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য রাখছেন, আপনি অবধারিতভাবে পরাজয়, ব্যর্থতা, বিপত্তি, অসুবিধা আর সাময়িক হারের সম্মুখীন হবেন। এগুলো এগিয়ে যাওয়ার অংশ, এগুলো ছাড়া সফলতা পাওয়া অসম্ভব। কিন্তু আনন্দের বিষয় হলো যে প্রতিটা এরকম হার বা বিপত্তি আরো বড় সাফল্য বা সুবিধার সম্ভাবনা নিয়ে আসে। প্রতিটা পরাজয় আপনাকে একটা শিক্ষা বা অভিজ্ঞতা দেবে, যা আপনাকে নিজের লক্ষ্য পূরণে আরো সুনিশ্চিত করবে। আপনার কাজ হলো প্রতিটা বিপদ থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া আর বেশি বাধার দিকে নজর না দেওয়া। বিপদ আসবেই, কিন্তু আমাদের তা কাটিয়ে এগিয়ে যেতে হবে। আপনার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় যদি আপনি একবার আপনার মনস্থির করে ফেলেন। একমাত্র সীমাবদ্ধতা আছে আপনার নিজের মনে বা মাথায়। বিপদ আসে আমাদের শিক্ষা দিতে, আটকানোর জন্য নয়। আপনি যখন মনস্থির করে নেন যে প্রতিটা বাধা আর ব্যর্থতা থেকে শিক্ষার অভিজ্ঞতা নেবেন, আপনার চূড়ান্ত সফলতা কেউ আটকাতে পারবে না। নিজের আর্থিক লক্ষ্য নির্ধারণ আর পূরণ করুন। সামারি, আপনার বর্তমান আর্থিক মূল্য নির্ধারণ করুন, যাতে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন। ঠিক করুন যে আগামী এই 2, 3, 4 বা 5 বছর আপনি প্রতি ঘন্টা, মাস আর বছরে কত উপার্জন করতে চান। নিজেকে ধার দেনা মুক্ত করার একটা কর্মসূচি ঠিক করুন। আপনি যা উপার্জন করেন তার থেকে কম খরচ করুন। এই ক্ষেত্রে কোন কোন খরচ আপনি কমাবেন
যদি আপনার প্রতি মাসে কোনো উপার্জন না থাকতো, তাহলে ভালোভাবে বাঁচার জন্য আপনার কত খরচ হবে? এই খরচাটাকে আপনার আর্থিক পরিকল্পনার ভিত বানান। অর্থকড়ি দিয়ে পড়াশোনা শুরু করুন। জানুন কিভাবে বেশি উপার্জন করবেন আর কিভাবে নিজের সঞ্চিত অর্থকে বাড়াবেন। অন্যান্য সফল লোকেদের থেকে উপদেশ নিন, বিশেষত কোথাও বিনিয়োগ করার আগে লক্ষ্য রাখুন যে আপনার কর্মজীবনের উপার্জনের 10 থেকে 20% আপনি জমিয়ে রাখবেন। আর্থিক স্বাধীনতাকে সব থেকে বেশি গুরুত্ব দিন।